এটা আমার চ্যানেলে আমি ফার্স্ট টাইম হাইলাইট করছি। বুট লাইট মাহিন্দ্রা XUV 700 নেই, অবাক, এটা আমি দেখে সারপ্রাইজড, লিটারালি নেই বুট লাইট। কাদের কাদের XUV চুজ করা উচিত আর কাদের কাদের স্করপিও চুজ করা উচিত। এই সাপোর্টটাও আর একটু বেশি, মানে এর লাম্বার সাপোর্ট যেটা আছে না, থাই সাপোর্ট, এটা অনেকটা বেশি, যে কারণের জন্য মানে লং জার্নিতে অনেক বেশি কমফর্ট। এটা ডিসাইড করে যে তোমাদের লাইফে তোমাদের এমটা কি। ইউটার্ন নিতে গেছি, সেখানে একটা ছোট্ট ডিভাইডারের মধ্যে কোনো কারণে গাড্ডা ছিল, দেখতে পাইনি, আটকে গেছিলো নিচেটা। কারণ যেমন স্করপিও এনটা কিন্তু 4x4 ছিল, আর এটা কিন্তু অল হুইল ড্রাইভ। তো দুটোর মধ্যে কিন্তু একটা আকাশ পাতালের পার্থক্য আছে, সেটা আমি ফিল করে নিয়েছি। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ ক্যারাভান ফর এক্সপোর্ট। যারা আমার চ্যানেলে নতুন তারা এইখানে একটা ছোট্ট বাটন, জানোই তোমরা, বারবার বলবো না। তো চলো শুরু করা যাক। তো তোমরা তো অলরেডি এই ভিডিওটার অনেক দিন ধরে অপেক্ষা করছিলে যে XUV 700 নিয়েছি, তার তো কোনো রিভিউ দিইনি না, আমি তার ব্যাপারে কোনো সেরকমভাবে আলাদা করে ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, কিছুই করিনি না, এক্সারসাইজে ভিডিও বানিয়েছি, কিছুই না। তো আজকে আমি ফাইনালি কিছু জিনিস কনক্লুড করব। এই ভিডিওটার মাধ্যমে আমি এটা বলবো যে আমার স্করপিও এন আর আমার এই XUV 700 যেটা আমি এখন অন করছি, এর মধ্যে আমি কী ডিফারেন্স ফিল করছি। স্করপিও এনের সাথে কী কী ছিল বা XUV 700 সাথে কী কী আছে যেটা হয়তো আমি এক্সপেক্ট করছি, বা হয়তো এটা বেটার, বা হয়তো কোনো অংশ হয়তো খারাপও হতে পারে। তো চলো এই পুরো ডিটেলসগুলো আমি ভিডিওটার মাধ্যমে বলছি, ভিডিওটা এন্ড পর্যন্ত কিন্তু দেখো। শুরু করি প্রথম পয়েন্ট থেকে। তো এর ফার্স্ট পয়েন্ট হচ্ছে সাসপেনশন ট্রাভেল। XUV 700-এ কিন্তু সাসপেনশন ট্রাভেল একটু কম, যেটা স্করপিওনের অনেকটা বেশি। সাসপেনশন ট্রাভেল কী জিনিস আমি দেখাচ্ছি, একবার দেখে নাও। এই যে দেখতে পাচ্ছ এখানে টায়ার, এই টায়ার আর এই এর মধ্যে ফেন্ডারের মধ্যে গ্যাপটা একবার দেখো, এটা কিন্তু অনেকটা কম, ঠিক আছে। কিন্তু এই সেম জিনিস যদি আমি স্করপিওর তুলনা করি, স্করপিওর কিন্তু অনেকটা বেশি, যে কারণের জন্য প্লে কিন্তু অনেক ভালো স্করপিওর, ঠিক আছে। আর এই প্লেটা ভালো হওয়ার কারণে স্করপিওর রাইড কোয়ালিটি খুব বাজে সারফেস যদি হয়, মানে খুব একদমই বাজে প্যাচ, সেখানে কিন্তু স্করপিওর রাইড কোয়ালিটি একটু বেটার এর থেকে, কারণ এতে অনেক বেশি সাউন্ড আসে, অনেক বেশি মানে মনে হয় যেন লেগে যাবে, কোথাও একটা ভয় লাগে। স্করপিওকে অবভিয়াসলি মানে তোমরা যদি খুব খারাপ সেকশনে নিয়ে যাও, খুব বাজেভাবে অ্যাবিউজ করতে পারবে, মানে যেমন খুঁজো যেখানে সেখানে চালিয়ে দিতে পারবে। এটা কিন্তু সেটা হবে না। এটাই তোমাকে যে কোনো জায়গায় চালানোর আগে একটু প্ল্যান করে, একটুখানি টেকনিক অ্যাপ্লাই করে কিন্তু নামাতে হবে। এটা যতই মানে XUV 700 SUV বলতো, কিন্তু আলটিমেট এর মধ্যে সেই ডিএনএটা আছে, কিন্তু সেটা মানে স্মুথ সারফেস প্লাস অল্প কিছু বাম্পি সারভাইভ করার জন্য, বাট নট যে তুমি প্রচণ্ড বাজে প্যাচে নামিয়ে দিলে সেখান থেকে তোমার রাইড কোয়ালিটি খুব ভালো হবে, তা কিন্তু নয়। এটা সিম্পল একটা ডিস্টিংগুইশ যে এই খুব খারাপ সেকশন রোডে স্করপিও এনি ডে বেটার, আর খুব স্মুথ সেকশন রোডে অবভিয়াসলি এটা এনি ডে বেটার, কারণ এর কোনো আনডুলেশন বা কোনো বডি রোল নেই। সেকেন্ড পয়েন্টে আসি আবার। তো সেকেন্ড পয়েন্ট হচ্ছে এর কিন্তু হাই স্পিডে প্রচণ্ড স্টেবল। এটা আবার XUVর দিকে আমি কথা বলছি, কারণ হাই স্পিডে আমি চালিয়ে দেখে নিয়েছি, স্করপিও কিন্তু একদমই স্টেবল না। মানে ওই 120 130 ওঠার পর স্করপিও এনের কথা বলছি আমি, কিন্তু মানে কনফিডেন্স পাওয়া যায় না, সত্যি কথা বলছি। মানে যারা স্করপিও ওন করছো তারা জানি না কীভাবে ব্যাপারটাকে নেবে, বাট আমার যেটা ছিল সেটা হচ্ছে 4 এক্সপ্লোর অটোমেটিক Z8L, একদম টপ মডেলই ছিল। তো আমি কিন্তু একদমই 120-130-এর বেশি কনফিডেন্স পেতাম না, একদম প্র্যাকটিক্যাল কথা বলছি, সিম্পল। তারপরে আমার ব্রেক কোথাও না কোথাও অ্যাপ্লাই করলে মনে হতো গাড়ি যেন পেছনটা রোল করছে এরকম। তো এই সমস্যাগুলো কিন্তু এর একদম নেই। এর ব্রেক তো মানে জাস্ট ওয়াও ব্রেক। এর সাথে কিন্তু স্করপিওর ব্রেকের অনেক ডিফারেন্স আছে, এটা আমি ফিল করেছি। স্করপিওর ব্রেক অ্যাপ্লাই করলে একটু টাইম লাগে কিন্তু মানে ওটাকে বাইকটাকে ফিল করতে, কিন্তু এর কিন্তু একদম ইনস্ট্যান্ট ব্রেক, মানে টাচ করলেই কিন্তু টাচেই ওপর ব্রেক। তো সেটা আমি ফিল করেছি যে এটার এই ব্যাপারটা আছে, মানে হাই স্পিড স্টেবিলিটি, ব্রেকিং এক্সপিরিয়েন্স বা কনফিডেন্স যেটা পাওয়া যায় না একটা ড্রাইভ করলে, সেটা কিন্তু এটাতে অনেক বেশি পাবে, মানে ড্রাইভিং প্লেজার যেটাকে বলে এটা বেশি পাবে। আর স্করপিওতে কি মানে যেহেতু ওর সিট হাইটটা একটা উঁচু, আর যেহেতু মনে হয় যেন মানে ইনস্ট্যান্ট একটা মানে ফোর্স, যেহেতু টল বয়, ইনস্ট্যান্ট একটা পিক আপ ক্রিয়েট হচ্ছে, তো সেহেতু মনে হয় যেন একটা বিশাল একটা ব্যাপার আছে। কিন্তু ইন রিয়েল লাইফে এর টপ স্পিড, এর পিক আপ কিন্তু অনেক বেশি। সেটা এবার যারা স্পিড ভালোবাসো তাদের জন্য মানে এনি ডে ওয়েলকাম করছে XUV। আর যাদের মনে হবে যে না সেই সোয়াগটা দরকার স্করপিও, মানে যেখান সেখান নিয়ে ঢুকে পড়বো, সেটার জন্য স্করপিও এনি ডে বেটার। তো এটা যার মানে পারপাস সলভের ব্যাপার, আর আমি তো আগেই প্রথমেই বললাম এই পয়েন্টটা। তো এই হাই স্পিডের ব্যাপারটা আমি হাইলাইট করলাম। চলো নেক্সট পয়েন্টে আসি। তো পয়েন্ট নাম্বার 3 হচ্ছে
সবাই জানো, তাও যারা যারা জানো না তাদেরকে বলে দিই, এটা একটা মোনোকক। আর আমার স্করপিও ছিল ল্যাডার অন ফ্রেম, মানে বডি অন ফ্রেম। মোনোকক কী জিনিস আর বডি অন ফ্রেম কী জিনিস আমি জাস্ট ওয়ান লাইনে বুঝিয়ে দিচ্ছি, এত ডিটেলে যাবো না, ডিটেল অনেক ভিডিও আছে ইউটিউবে, তোমরা দেখে নিও। তো মোনোকক হচ্ছে একটা জাস্ট স্ট্রাকচার, বডির যে ফ্রেমটা আছে পুরো ফ্রেমের জাস্ট 4টে কর্নারে সাসপেনশন লাগিয়ে চাকা লাগানো, দ্যাট ইজ মোনোকক। আর বডি অন ফ্রেম হচ্ছে এই পুরো বডি স্ট্রাকচারটাকে একটা ল্যাডার টাইপের ফ্রেমের ওপর বসানো, সেই ফ্রেমের সাথে সাসপেনশন লাগিয়ে চাকা লাগানো। ল্যাডার অন ফ্রেম অনেক বেশি রাফ অ্যান্ড টাফ হয়। ল্যাডার অন ফ্রেম মানে হচ্ছে স্করপিও বলো, ফরচুনার বলো, তোমাদের থার রক্স বলো, এর সমস্ত গাড়িগুলো হচ্ছে ল্যাডার অন ফ্রেম। আর মোনোকক বলতেই XUV 700, XUV 3XO, নেক্সন, মানে যত যত ছোটো গাড়ি আছে সবই মোনোকক। তো মোনোককের অ্যাডভান্টেজ হচ্ছে এটা যে হাই স্পিডে প্রচণ্ড স্টেবল হয়, আর এর রাইড কোয়ালিটি খুব ভালো, মানে অযথা কোনো আন্ডুলেশন নেই, মানে খুব গাড্ডায় পড়লে তখনই একটা জাস্ট ভাইব্রেশন হয়ে ওঠে, আদারওয়াইজ কিন্তু এ পুরো স্ট্রেট ওয়েতে একদম ফিক্স ওয়েতে চলে। এর কিন্তু মানে কোনো বডি রোল একদম পাওয়া যায় না মোনোককে। কিন্তু ল্যাডার অন ফ্রেমে একটা বডি রোল থাকে, একটা জিটারি থাকে, মানে কোনো বাম্পে যাওয়ার পর হয়তো বাম্পটা একদম ভেতরে আওয়াজ আসছে না, কিন্তু র্যাটেলনেস থাকে, মানে কিছুক্ষণ পরেও একটা মানে ভাইব্রেশন ফিল হবে। মানে মোনোকক হচ্ছে তাদের জন্য যাদের একটু বয়স্ক, যারা ধরো ফ্যামিলি আছে বা ধরো ফ্যামিলি মেম্বারদের মধ্যে বাচ্চা কাচ্চা আছে, তাদের জন্য মোনোকক কিন্তু সবথেকে ভালো, কারণ ল্যাডার অন ফ্রেমে কিন্তু একটা কন্টিনিউ আন্ডুলেশন থেকে যায়। আর ল্যাডার অন ফ্রেম ঠিক তাদের জন্যই যারা আর কি মানে একটু গাড়ি নিয়ে এক্সপ্লোর করতে চাও, একটু বেশি অ্যাবিউজ করতে চাও, একটু বেশি মানে হঠাৎ অফরোডিংয়ে চলে যেতে চাও, তাদের জন্য ল্যাডার অন ফ্রেম তো আছেই। তো এইটা একটা বেসিক মানে আমি আলাদা করলাম। আর আমি ল্যাডার অন ফ্রেম এতদিন চালানোর পর মোনোকক চালাচ্ছি, আমার এর আগেও মোনোকক ছিল, ক্রেটা ছিল। তো সেখান থেকে আমি যেটা ফিল করেছি যে মোনোককের কিছু ইনার অ্যাডভান্টেজ আছে, যে জিনিসগুলো আমি স্ট্রেট হাইওয়েতে ফিল করি। আবার ল্যাডার ফ্রেমের কিছু ওন অ্যাডভান্টেজ আছে যেগুলো আমি ঘুরতে গিয়ে তাওয়াং গিয়ে ফিল করেছি, মেঘালয় গিয়ে ফিল করেছি, সেই জিনিসগুলো আছে। তো এটা আমি বলতে পারবো না যে কোনটা বেটার। হ্যাঁ, রাইড কোয়ালিটিতে যেতে গেলে এটা বেটার। আর যদি ফিল অ্যান্ড ফিডব্যাক যদি মনে হয় যে না যেখান সেখান নামিয়ে দেবো, একটা বুকের বল নিয়ে নামবো, তো অবভিয়াসলি এনি ডে মানে ল্যাডার ফ্রেম তো আমি প্রেফার করবোই। ঠিক আছে, তো চলো পয়েন্ট নাম্বার 4-এ আসা যাক। তো পয়েন্ট নাম্বার 4 হচ্ছে অল হুইল ড্রাইভ আর 4x4। তোমরা ভালো করেই জানো যে আমার স্করপিও এনটা কিন্তু 4x4 ছিল, আর এটা কিন্তু অল হুইল ড্রাইভ। তো দুটোর মধ্যে কিন্তু একটা আকাশ পাতালের পার্থক্য আছে, সেটা আমি ফিল করে নিয়েছি এই কদিনেই। স্করপিও এনে কিন্তু লো রেঞ্জ গিয়ার বক্স ছিল, আর প্রপার মানে একদম ডিফারেন্সিয়াল লক, মেকানিক্যাল ডিফারেন্সিয়াল লক ছিল। তো যারা এগুলো বোঝো না তাদেরকে একটুখানি ছোট্ট করে এক্সপ্লেন করে দিই। 4x4 হচ্ছে যে গাড়িগুলো রেয়ার হুইলেই মানে নর্মালি চলে, মানে তুমি যদি ডিফল্ট মোডে চালাও ওর 4টে চাকাতে পাওয়ার থাকে না, শুধুমাত্র পেছনের চাকাতে পাওয়ার থাকে। বাট XUV 700 যেহেতু মোনোকক প্লাস এর অল হুইল ড্রাইভ সিস্টেম, এর কিন্তু ফ্রন্ট হুইলে পাওয়ারটা আসে পুরো, এর কিন্তু রেয়ার হুইলে পাওয়ার ডিফল্টে আসে না। তো আলটিমেট তোমরা কি করতে পারবে, 4 হুইল ড্রাইভে ম্যানুয়ালি সিলেক্ট করতে পারবে যে আমি 4x4 চুজ করবো কি করবো না, কি টর্কটাকে আমি বাড়াবো, মানে 4H 4 লো, এভাবে ডিফারেন্সিয়েট করা থাকে 4x4-এ। তো তোমরা নিজেরা ম্যানুয়ালি চুজ করতে পারো। অল হুইল ড্রাইভে কিন্তু সে চুজ করার কোনো ব্যাপার নেই। অল হুইল ড্রাইভে হচ্ছে ECU বেস্ট, মানে ও নিজেই সবসময়তেই ফ্রন্ট হুইলের ড্রাইভেতেই চালাবে। যখন ওর মনে হবে যে কোনো চাকা স্লিপ করছে পেছনের বা সামনের, তখন ও ওই পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করে পেছনের চাকা সামনের চাকা দুটোতেই আনবে। যেটার আগের দিন আমি হলো একটা জায়গা থেকে আমি খানাপাড়া থেকে মানে ইউটার্ন নিতে গেছি, সেখানে একটা ছোট্ট ডিভাইডারের মধ্যে কোনো কারণে গাড্ডা ছিল, দেখতে পাইনি, আটকে গেছিলো নিচেটা। তো দুটো চাকা এয়ারে ছিল, আমি ওই সুইচটা, যে একটা সুইচ আছে অল হুইল ড্রাইভে, সেটা অল হুইল ড্রাইভ লক বলে, সেই সুইচটা মারার পর কী হলো, 4টে চাকাতে 50-50 মানে 50 না 60-40, 50-50 হয় না, 60-40 ডিস্ট্রিবিউট হলো। অ্যান্ড অনেকক্ষণ হুইল স্পিন হওয়ার পর কিন্তু আমি সেখান থেকে বেরিয়ে আসতে পারলাম। এবার এটা হয়তো স্করপিও হলে এটা হতোই না, কারণ এর আর্টিকুলেশন লেভেল কিন্তু অনেক কম, যেটা খুব বাজে জিনিস। মানে আমি প্রথমেই যেটা বললাম, এর কোনো একটা চাকা গাড্ডায় পড়লে কী হচ্ছে, যে চাকাটা গাড্ডায় পড়ছে তার অপোজিটের চাকাটা পুরো লিফট হয়ে যাচ্ছে, মানে একটুও নেই, এতখানি আর্টিকুলেশন সাপোর্ট করে। আর স্করপিওতে অনেকটা নিচে পর্যন্ত চাকাটা ঝুলে থাকলে ও কিন্তু টাচ নিয়ে নিত, মাটির টাচ, যেটা এর কিন্তু পাওয়া যায় না। এটা একটা বড় নেগেটিভ পয়েন্ট। মানে অল হুইল ড্রাইভ দেওয়ার সাথে এর কিন্তু মাহিন্দ্রার এটা দেওয়া উচিত ছিল যে মানে সাসপেনশন ট্রাভেলটা একটুখানি বেশি রাখতে, বিশেষ করে এই ভেরিয়েন্টটা অল হুইল ড্রাইভে। তাহলে কী হতো,
অফ রোড কেপেবল তো অবশ্যই বটেই, এর পাওয়ার কিন্তু বেশ ভালো, টর্কও বেশ ভালো, কিন্তু কিছু কিছু লিমিটেশনের জন্য কিন্তু এ অফ রোডের কোনো জায়গায় গিয়ে ফাঁসতেও পারে। এটা আমার প্রেডিকশান, এখন অবধি আমি যাইনি কোথাও সেরকম, বাট ফাঁসতে পারে, চান্স আছে। তো এইবার অল হুইল ড্রাইভের 4x4 আমি কনসেপ্ট যেটা বলছিলাম সেটা আমি বলে দিই একবার, ফাইনাল। তো অল হুইল ড্রাইভ বেসিক্যালি তাদের জন্য যারা অকেশনাল কোনো না কোনো সময় অফ রোডে যাও, বা কখনও ধরো মনে হলো যে আজ একটু পাহাড় চড়বো, আজ একটু এখানে চড়বো, তো তোমাদের কিন্তু কোনো সমস্যা নেই। বাট প্রপার 4x4-এর যে ওই কনফিডেন্সটা ওটা কিন্তু তুমি পাবে না। 4x4 নিজে তো গাড়ি বার করে আনবেই ওই জায়গা থেকে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অন্য গাড়িকেও টো করে আনা ক্ষমতা রাখে, যেখানে কিন্তু টর্কটা ডাবলিং হয়ে যায় 4x4 লো রেশিও গিয়ার বক্সের জন্য। এর কিন্তু কোনো লো রেশিও গিয়ার বক্স নেই, এর একটাই গিয়ার বক্স, ওই ইসিউ ডিসাইড করছে যখন তখনই পাওয়ারটা পেছনে যাচ্ছে, আদারওয়াইজ কিন্তু ও মানে 95% অফ দ্য টাইম কিন্তু ও ফ্রন্ট হুইলেই চালাবে। এটা মানে একদম প্র্যাকটিক্যাল। আর একটা কথা হচ্ছে এর নর্মাল ডিফল্ট টাইমে কি, যদি কোনো স্লিপারি কন্ডিশন থাকে, রোডে কোনো অয়েল বা জল জাতীয় জিনিস পড়ে থাকে যেখানে ধরো টায়ার স্লিপ করছে, তখন ও ডিস্ট্রিবিউট করার একটা টেন্ডেন্সি রাখে যে পাওয়ারটা ডিস্ট্রিবিউট হচ্ছে, ট্র্যাকশনটাকে বজায় রাখার জন্য। এটা হচ্ছে সিম্পল ফান্ডা। তো বোঝা গেল হলে অল হুইল ড্রাইভ আর 4 হুইল ড্রাইভ কাদের কী পারপাস, সেটা তোমরা আশা করি মানে ক্লিয়ার করে দিতে পেরেছি আমি সবাইকে, যে কার 4x4 নেওয়া উচিত, কার অল হুইল ড্রাইভ নেওয়া উচিত। তো চলো এবার নেক্সট পয়েন্টে আসি। তো পয়েন্ট নাম্বার 5 হচ্ছে এর বডি রোল। স্করপিওর কিন্তু লিটারালি বডি রোল ছিল, কারণ স্করপিওর হাইটটাই এতটা ছিল, টল বয় স্করপিও, যেটা কারণের জন্য গ্রাউন্ড ক্লিয়ারেন্স একটু উঁচু, মানে অন পেপার হয়তো এটা 200 mm, বাট আমার এটা ফিল হয়েছে যে স্করপিওনের গ্রাউন্ড ক্লিয়ারেন্স এর থেকে অনেকটা উঁচু ছিল, এটা আমার মনে হয়েছে। কারণ স্করপিওনের ডিফারেন্সিয়ালের জন্য ওরা গ্রাউন্ড ক্লিয়ারেন্সটাকে কাউন্ট করে না, প্লাস স্করপিওনের গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু ল্যাডেন বলেছে ওরা, ল্যাডেন মানে হচ্ছে মানে সমস্ত ওয়েট দেওয়ার পর, তো সেটা কিন্তু এর ক্ষেত্রে অনেকটা আরও কম হয়ে যাবে। 200 mm বলেছে, এরও ধরে নাও 170-175 mm কাছেই চলে আসবে, কারণ এর সাসপেনশন কিন্তু বেশ সফট। তো সেটার ক্ষেত্রে বলি এবার, এর একটা জিনিস মানে আমি মানে লিটারালি খুব ভালো লেগেছে, এর কিন্তু কোনো বডি রোল নেই। এটা আমি সুকন্যাকে নিয়ে মানে আমি ট্রাভেল করেছি, আমরা তো কলকাতা থেকে এলাম এখানে, এত কিলোমিটার প্রায় 1100 কিলোমিটার মতন ট্রাভেল করলাম, মানে কন্টিনিউয়াস হাই স্পিডে কর্নার নিয়ে রীতিমতো অনেক কিছু করে ফেলেছি এই গাড়িটাকে নিয়ে, মানে প্লেন ল্যান্ডে যতটাই হোক। সিরিয়াসলি বলছি, বিশ্বাস করো, মানে আমার দেখা মানে এসইউভিদের মধ্যে মানে যেগুলো মোনোকক, ওয়ান অফ দ্য বেস্ট। কারণ আমার ক্রেটাও আছে, আমাদের বাড়িতে রিসেন্টলি অ্যালকাজার নেওয়া হয়েছে, তাতেও কিন্তু বডি রোল যথেষ্ট আছে, এর কিন্তু বডি রোল নেই বললে চলে। মানে লিটারেলি আমি খুব সারপ্রাইজ যে সাইজ অনুযায়ী কিন্তু এসইউভি একটা মিনিমাম বডি রোল থাকা উচিত, এর কিন্তু একদমই নেই, যেটা স্করপিও একদম লিটারেলি ভালোভাবে ফিল করা যায়, মানে শুধু ফিল নয়, মানে একটা এরকম আন্ডুলেশন সবসময় থেকে যায়, যেটা থার্ড রক্সে আবার এই আন্ডুলেশনটা কম, এইটা বেশি, মানে ফ্রন্ট আর ব্যাক বেশি, আর স্করপিও সাইড ওয়াইজ বেশি, এটা আমি ফিল করেছি, যেটা কিন্তু এক্সইউভিতে নেই, ব্যালেন্সড পুরো। তো সেটা এটার জন্য কিন্তু মানে এক্সইউভি 700 এই জন্যই লোকের চয়েস, যে রাইড কোয়ালিটি, মানে আনম্যাচ রাইড কোয়ালিটি, এটা রেগুলার রোডে, আমি খুব খারাপ রোডের কথা বলছি না। তো এই ছিল আমার পয়েন্ট নাম্বার 5। এবারে আমি পয়েন্ট নাম্বার 6-এ আসছি। তো এবারে 6 নাম্বার পয়েন্ট হচ্ছে থার্ড রো এসি ভেন্ট আর বুট লাইট। এদিকে এসেও দেখাচ্ছি তোমাদের। এর এই যে লাইটটা তোমরা দেখতে পাচ্ছ এখানে জ্বলছে, এটা কিন্তু আমি আলাদা করে লাগিয়েছি, ভালো করে লক্ষ্য করো, তোমরা বুঝতে পারবে। এখানে একটা দেশি জুগাড় করে আমি এর সাথে ফিটিং করেছি, যেখানে এইটাকে প্রেস করলে লাইটটা জ্বলে। তো আর হচ্ছে এসি ভেন্ট, এখানে যে এসি ব্লোয়ারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দুদিকে আছে, দুদিক, ঠিক আছে। তো এটা হাইলাইট করার কারণ হচ্ছে স্করপিও এনে এই বিষয়টা ছিলই না, মানে এসি ভেন্ট ছিলই না। কেন বলছি, তোমরা যদি মনে করে থাকো আমার ওই পুরোনো ভিডিওটা যেটা আমি স্করপিওনের নেগেটিভ হাইলাইট করেছিলাম, তাহলে তোমরা দেখোনি বোধহয়, তার জন্য আমি এখানে দিয়ে রাখলাম, তোমরা দেখে নিও, এই সাইডে কোথাও একটা আসবে আই বাটন, দেখে নিও। তো সেখানে কিন্তু আমি এটা বুঝিয়ে দিয়েছিলাম যে স্করপিওতে কিন্তু থার্ড রো এসি ভেন্ট না থাকার কারণে প্রচণ্ড প্রবলেম হয়, মানে যারা থার্ড রোতে বসে তাদের তো একটা মানে হিউজ প্রবলেম আসে, যেটা মানে ইনস্ট্যান্ট হতে বোঝা যায় না, কিন্তু কিছুদিন পর থেকে, মাস দুয়েক পর থেকে যখন খুব গরমকালটা পড়ে না, তখন লিটারালি ফেটে যায়। আর এই লাইটটা, এটা আমি বুঝতে পারলাম না, এক্সইউভি 700 একটা 7 সিটার গাড়ি, সেখানে নাকি বুট লাইট দেয়নি, এই সেকেন্ড রো পর্যন্ত লাইট আছে। এই বুটে দেখো আমাকে আলটিমেট এখানে ফিক্স করতে হয়েছে, এটা কিন্তু আমার করার কথা নেই, এটা কিন্তু কোম্পানির নিজস্ব দেওয়ার কথা, এটাকে আমি কোনোভাবে, এটা যারা যারা এক্সইউভি 700 ইউজ করছে তারা প্রত্যেকে কিন্তু প্রবলেমে আছে, আমি জানি। এখানে কোথাও লাইট দেয়নি, ওপরে এ দেখো, ওপর নিচ সাইড কোথাও কিন্তু লাইট নেই, বুট লাইট নেই, এটা কিন্তু খুব প্রবলেমেটিক, সিরিয়াস। মানে এইটা কিন্তু মাহিন্দ্রা বোঝা উচিত ছিল যে 7 সিটার গাড়ি অ্যাটলিস্ট বুট লাইটটা দেওয়া উচিত। গাড়িটা এই কমতিটা কিন্তু লোকজন এক্সপেক্ট করবে না,
মাহিন্দ্রার গাড়ি একটা 30 লাখ টাকা দিয়ে লোকজন কিনছে, সেখানে কিন্তু এই মিস আউটটা কিন্তু বড় মিস আউট। একটা বুটলাইট, একটা সেফটি, একটা যে কোনো কিছু জিনিসপত্র রাখার ক্ষেত্রে প্রত্যেক জায়গাতেই লাগে। এটা মানে সিরিয়াস মিস আউট। এটা মানে হাইলাইট করছি, আমি জানি না কেউ করেছে কি না, এটা আমার চ্যানেলে আমি ফার্স্ট টাইম হাইলাইট করছি। বুটলাইট মাহিন্দ্রা XUV 700 নেই, অবাক, এটা আমি দেখে সারপ্রাইজড, লিটারালি নেই বুটলাইট। তো পয়েন্ট নাম্বার 7-এ আসছি, সেটা হচ্ছে প্র্যাকটিক্যালিটি, মানে কেবিন স্পেস, বুট স্পেস কেমন কি। তো এর একটা বড় প্র্যাকটিক্যালিটি এদিকে আসো দেখাচ্ছি। এর পেছনের সিটটা স্প্লিট, একটা দুটো। তোমরা স্করপিও মনে করেছো, আমি সেই দেখিয়েছিলাম, স্করপিও কিন্তু সিঙ্গেল সিট, বেঞ্চ সিট। এটা কিন্তু কি প্রবলেম, মানে যদি কেউ একজন বসতে চায় বা ধরো এখানে তোমরা লাগেজ নিয়ে যেতে চাও, তোমরা কিন্তু যেতে পারবে না। তোমাদের পুরো সিটটা আইদার তুলতে হবে, আইদার 5 জন বসে 5 জনের লাগেজ নিয়ে যেতে হবে। এটা কিন্তু মানে এটা ফিল তারাই করে যারা খুব ট্রাভেল করে, তারাই বুঝবে এই প্রবলেমটা। এখানে আমি একটা সিটকে তুলে দিলাম, একটা সিটে আমি এখানে অনেক মালপত্র ঢুকিয়ে নিয়ে চলে গেলাম। প্লাস এর কিন্তু এইখানে স্পেসটাও কিন্তু অনেকটা বেশি। এই যে স্পেসটা দেখছো, এটা স্করপিওনের কিন্তু এইটুকু, যেটা এর কিন্তু অনেকটা বেশি, মানে মোটামুটি 1.5x। বলছি না মানে নট দি বেস্ট, অবভিয়াসলি ফরচুনার বা ইনোভাতে অনেক বেশি থাকে, কারণ লেন্থও অনেকটা বেশি। এর যেহেতু লেন্থ অনেকটা মানে সাপ্রেস করেছে, সেই কারণে সেই হিসাবে দেখতে গেলে এটা কিন্তু যথেষ্ট ভালো। মানে অ্যাটলিস্ট আমার তো পারপাস সলভ করে যাচ্ছে, কারণ একটা সিট ফোল্ড করে আমি জিনিসপত্র নিয়ে অ্যাটলিস্ট আমরা 6 জনও ঘুরতে যেতে পারবো, সেটা একটা ফ্যাক্ট। তো সেইটা একটা বড় প্র্যাকটিক্যালিটি। আচ্ছা, এইখানে কিন্তু স্করপিওন সিরিয়াসলি বড় জোরে মার খেয়ে গেছে। এইখানে একটা মানে এটা একটা বড় মিস আউট স্করপিওনের ক্ষেত্রে। এর কিন্তু প্রচুর স্পেস, তোমরা যদি দেখো এর সেকেন্ড রোতেও মানে এক্সেসিভ স্পেস। স্করপিওনের কিন্তু এত সুন্দর স্পেস কিন্তু ছিল না, ছিল মানে আমি বলবো না, তবে স্করপিওনের ফ্লোরটা হাই হওয়ার কারণে কি সেন্টার টানেল অনেকটা জায়গা খেয়ে নিচ্ছিলো। এই সেন্টার টানেলটা যেটা তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু ফ্ল্যাট নয়, এটা কিন্তু প্রায় ফ্ল্যাট, মানে 98% ফ্ল্যাটই বলতে পারো। যে কারণে থার্ড প্যাসেঞ্জার যিনি বসে তার কিন্তু পুরো একদম সুন্দর ফেস, মানে সে কিন্তু কোনো আনকমফোর্টেবল ফিলে বসে না। সে কিন্তু স্করপিওতে কিন্তু একটু হলেও মনে হতো যেন পাটা উঠে আছে, ঠিক আছে। তো এইটা একটা বড় মিস আউট। আর একটা জিনিস আমি দেখলাম, এর ড্রাইভার সিটটা বলো বা কো ড্রাইভার সিটটা বলো আরও বেশি কুশন। মানে আমার গাড়িটা তো ভেন্টিলেটেড সিট ছিল না, তো পরে ধরো এসে গেছে, সেটা আমি অবভিয়াসলি মানে বলবো না, কারণ ফিচার যখন অ্যাড হয়ে গেছে সেটাকে আমি কম্পেয়ার করছি না, অবভিয়াসলি ঠিক। কিন্তু এই সিটের না কুশনটা আমার আরও বেটার মনে হয়েছে কোথাও না কোথাও গিয়ে। আর এর থাই সাপোর্টটাও আর একটু বেশি, মানে এর লাম্বার সাপোর্ট যেটা আছে না, থাই সাপোর্ট, এটা অনেকটা বেশি, যে কারণের জন্য মানে লং জার্নিতে অনেক বেশি কমফোর্টেবল। এর এইটা কিন্তু স্করপিওনে কিন্তু মুভ করতো না, এটা কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, খুব ভালো জিনিস দিয়েছে। প্লাস এর ডেড প্যাডেলটা তোমরা যদি লক্ষ্য করো, এই যে ভেতরে অ্যাক্সিলারেটারের যে ডেড প্যাডেলটা আছে দেখো প্রপারলি একদম সুন্দর একদম গ্রিপ দেওয়া আছে, যেটা আমার স্করপিওনে কিন্তু ছিল না। তো এইটা একটা বড় মিস আউট কিন্তু স্করপিওনে কি প্র্যাকটিক্যালিটা একটু বেটার করা যেত, যেটা এক্সইউভির ক্ষেত্রে একটু বেটার। মানে আমার মনে হলো যে যদি তোমরা প্রপার ট্রাভেল কার হিসাবে ব্যবহার করো এটাকে, তো তোমার কাছে XUV 700 কিন্তু অনেক বেশি প্র্যাকটিক্যাল মনে হবে রাদার দ্যান স্করপিও। শুধু ওই ক্যাপেবিলিটি আর সোয়াগ যদি বাদ দাও না, আদারওয়াইজ এটা কিন্তু অনেক বেশি প্র্যাকটিক্যাল। তো পয়েন্ট নাম্বার 8 হচ্ছে মাইলেজ, যেটা তোমরা সবাই মানে খুব ওয়েট করে থাকো যে কত দিচ্ছে। দেখো সিম্পল কথা হচ্ছে, স্করপিও এন কিন্তু মাইলেজের গাড়ি একদমই নয়, বা XUV 700ও কিন্তু মাইলেজের গাড়ি একদমই নয়। যারা এটা মনে করে যে খুব ভালো মাইলেজ দেবে, যে আমি ক্রেটা সাবস্টিটিউট হ্যান ত্যান, একদমই নয়। তবে হ্যাঁ, এটা ফিল করলাম প্রথম সার্ভিস, এখনও তো মানে প্রথম যেটাকে বলা হয় না, মানে ইঞ্জিন অয়েল চেঞ্জ, এই সমস্ত কিছু তো এখনও হয়নি, জাস্ট অল্প কিছু কিলোমিটারই চালিয়েছি। সেই দিক থেকে দেখতে গেলে স্করপিও এনে কিন্তু আমার মাইলেজ দিত প্রথম দিকে হচ্ছে 8.5 থেকে 9, ম্যাক্সিমাম 9, সিটিতে ওর বেশি দেয়নি কোনো দিন। কিন্তু এটা কিন্তু আমাকে 11.5 এখনই দিচ্ছে, মানে ডিরেক্টলি 2 কিলোমিটার পার লিটারে কিন্তু একটা ডাইরেক্ট একটা ডিফারেন্স আছে, যেটা কিন্তু মানে আমি ফিল করছি, কারণ আমি পরপর দুটো গাড়ি চালাচ্ছি। যারা চালিয়ে অভ্যস্ত নয় বা যারা ধরো ডাইরেক্ট গিয়ে কিনতে যাবে, তাদের জন্য বলে দিস XUV 700 বেটার মাইলেজ কার, কারণ এটা ফ্রন্ট হুইল ড্রাইভ অল দ্য টাইমেই চলে। অল হুইল ড্রাইভ তো তোমরা যদি নাও তো সেক্ষেত্রে আলাদা, বাট ফ্রন্ট হুইল ড্রাইভে চলার কারণে কি পাওয়ার লসটা অনেক কম। আর ল্যাডার ফ্রেমে হলে কি
দিয়ে যেহেতু পেছনে যাচ্ছে, পুরো পাওয়ারটা রেয়ার হুইলে ট্রান্সফার হচ্ছে, সে কারণে লস অফ পাওয়ারটা একটু বেশি থাকে। সেইখানেই একটা 1 কিলোমিটার পার লিটার একটা ডিফারেন্স থেকে যায়। তো এইটা হচ্ছে একটা বেসিক ডিফারেন্স, যে বলবো আমার মনে হয় আপকামিং ডেজে আমি আরও সার্ভিস করলে হয়তো মাইলেজটা আরও বেটার পাবো, মানে মোটামুটি 13, 14, 15 কাছাকাছি পেতে পারি, কারণ আমি মোটামুটি যেরকম রিভিউ শুনছি লোকের থেকে। তো এইটা আমার মনে হয়েছে যে মাইলেজ যদি পেতে হয় তাহলে এই দুটোর মধ্যে এটা চয়েস করা বেটার এনি ডে। তো পয়েন্ট নাম্বার 9 হচ্ছে কমফর্ট। তো ফাইনাল তোমরা তো যারা দেখছো প্রথম থেকে তারা তো জেনেই গেছো আলটিমেট কমফর্ট কোনটা এনি ডে। কারণ দেখো, কমফর্ট দু ধরনের হয়। একটা হয় হচ্ছে তুমি স্ট্রেট হাইওয়েতে যাচ্ছ, তোমার কোনো এক্সপেনশন জয়েন্ট এলো মাঝখানে, তোমার পাশে একটা এমন ফ্যামিলি আছে যে সাউন্ড স্লিপ করে আছে, যে চায় শুধুমাত্র একদম পিওর কমফর্ট, কোনো জাস্ট আওয়াজটুকু হয়তো এলেও আসবে কিন্তু যেন কোনো র্যাটেলনেস না আসে, সেটার জন্য এটার থেকে ভালো গাড়ি হয় না। কিন্তু তুমি যদি স্করপিও নাও, কোথাও না কোথাও এটা মনে হবে অবভিয়াসলি ওটা খুবই কমফোর্টেবল, আমি একদম বলছি না, কিন্তু তুমি 120-130-এর বেশি চলে গেলে তোমার পেছনে একটা ওয়াবলিং স্টার্ট হবে, যেটা কিন্তু খুব অ্যানোয়িং। এটা কেউ বলবে না, আমি বলছি, কারণ আমি স্করপিও নিয়ে প্রায় 14-15 হাজার কিলোমিটার চালিয়ে দিয়েছিলাম, আমি কিন্তু বলছি কারণ আমি ডিটেইলি ফিল করেছি। আর স্করপিও নিয়ে তোমরা যদি কোনো রকম কর্নারে যাও তো বডি রোল তো এমনই থাকবে যে পুরো প্যাসেঞ্জারকে ঘুরিয়েই দেবে এদিক ওদিকে, তো সেটা মানে খুব একটা বেশি অ্যাকসেপ্টেবল নয়। হ্যাঁ, এনও যথেষ্ট ভালো গাড়ি, মানে আমি একদমই তাকে খারাপ বলছি না, এন অনেক অ্যাবিউজ ঝেলতে পারে, এন হয়তো এটা যতদিন চলবে হয়তো এন আরও বেশি বছর সাস্টেন করতে পারবে, এটাও ফ্যাক্ট একটা, কারণ ওর রিলায়েবিলিটিটা ল্যাডার ফেমেন অনেকটা বেশি থাকে। বাট যদি তোমার কমফর্ট লাক্সারি এইসবে যেতে চাও তাহলে মানে এক্সইউভি তো মানে আমি কী বলবো, এটা তো সবাই জানো, এটা কমন পয়েন্ট, এটা আমি আমার চ্যানেলে আর বারবার হাইলাইট করছি না। দিস ইজ ওয়ে মোর কমফোর্টেবল দ্যান মানে স্করপিও, থার রক্স, ইভেন 3XO এইসবের থেকে অনেক বেশি কমফোর্টেবল, কারণ এর হুইল বেসও বেশি, এর সাসপেনশান ইন্ডিপেন্ডেন্ট সাসপেনশান, 4টে সাসপেনশান আলাদাভাবে চলে, সেপারেট ফ্রিকোয়েন্সিতে চলে, যে কারণের জন্য এর কিন্তু রাইড কোয়ালিটি আনম্যাচড। এটা সত্যিই মানে ফিল অ্যান্ড ফাইনাল ফিডব্যাক যে রাইড কোয়ালিটি নিয়ে এর সাথে কোনো কথা হবে না। আমি একদিনে টানা 11 ঘন্টা জার্নি করে কলকাতা থেকে শিলিগুড়ি এসেছিলাম, সেটা তো তোমরা দেখেইছো, যারা যারা দেখোনি তাদের জন্য এখানে দিয়ে রাখলাম, সেটাও দেখে নিও। এটা মানে আমার মিসেস তো এখন প্রেগনেন্ট, তোমরা সবাই জানো, আমরা মানে বাচ্চা হবে আর কি, রিসেন্ট চলেই এসছে। তো একটা 7-8 মাসের প্রেগনেন্ট লেডিকে নিয়ে আমরা গাড়ি নিয়ে কলকাতা থেকে গৌহাটি এসেছি উইদাউট এনি হ্যাসেল, উইদাউট এনি প্রবলেম। মানে এটা বুঝতেই পারছো যে কতটা কমফোর্টেবল এই গাড়িটা। তো আমি যতটাই বলবো ততটাই কম। হ্যাঁ, হোপফুলি আরও ফিউচারের দিনে গিয়ে হয়তো কিছু নেগেটিভ আইডেন্টিফাই করব, আমি নেগেটিভ অনেকগুলো আইডেন্টিফাই করেছি, বা যতক্ষণ না পুরোপুরি নেগেটিভের স্লটগুলো আমি সব কটা পাচ্ছি না ততদিন ঠিক ভালোভাবে এক্সপ্লেন করতে পারছি না। তো ওই জন্য যতটুকু আমি আইডেন্টিফাই করতে পেরেছি যে এটা নাকি স্করপিও কোনটা আমার লাইফে বেটার ডিসিশন ছিল, তো সেটা আমার মনে হয়েছে কোথাও না কোথাও গিয়ে ফ্যামিলির জন্য এই ডিসিশনটা অনেক বেটার। আর যদি একার জন্য ডিসিশন নিতাম তাহলে তো আমি প্রথম কথা স্করপিও নিতামই না, আমি থার্ড রক্সেই চলে যেতাম। কী বলো তোমরা, কমেন্ট সেকশনে জানিও এটা। হ্যাঁ, তো চলো এবারে আমি লাস্ট পয়েন্টে আসি। তো লাস্ট পয়েন্ট হচ্ছে আলটিমেট কাদের কাদের এক্সইউভি চুজ করা উচিত আর কাদের কাদের স্করপিও চুজ করা উচিত। কেউ যদি স্করপিও কিনে থাকো তার কি এক্সইউভি কেনা উচিত, নাকি যে কেউ এক্সইউভি কিনে আছো তার স্করপিও কেনা উচিত, এটা আমি অ্যান্সার করছি এক্ষুনি। আগে এটা ডিসাইড করো যে তোমাদের লাইফে তোমাদের এমটা কী। যদি মনে হয় যে তোমরা লাইফে প্রচণ্ড ট্রাভেল করো আর তোমরা হাইওয়ে ট্রাভেলটা বেশি রাদার দেন অফবিটের থেকে তোমরা বেশি মানে কোনো একটা শহর, ধরো কেউ দার্জিলিং যেতে চাও, যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো তারা দার্জিলিংও যেতে চায় অনেকে, আবার অনেকে আছে আমরা চলে যাব এদিক ওদিক অফবিট যেখান সেখান, মানে আমরা ডিসাইডই করবো না যে কোথায় যাচ্ছি, রাস্তা আমাদের ডিসাইড করে দেবে যে আমরা কোথায় যাব। যদি সেটা হয় তাহলে গো ফর স্করপিও 4x4, স্করপিও এন। আমি এনি ডে এটা বলবো, কারণ অবভিয়াসলি ওটা নিয়ে তোমার ভয় লাগবে না, ওটা তো তুমি মডিফাই, যেমন আমি মডিফিকেশান করেছিলাম টায়ারের মডিফিকেশান, সেরকম করে তোমরা নিয়ে যেখানে ঘুরে চলে যেতে পারো। স্করপিও নিয়ে অত ভাবার দরকার নেই, মানে সত্যি যেখান সেখানে নামিয়ে দেওয়া যায় গাড়িটাকে, অত মানে যথেষ্ট রাফ অ্যান্ড টাফ গাড়ি। কিন্তু যদি এটা মনে করো যে তুমি গাড়িটা নিয়ে একটা এমন জায়গায় যেতে চাও যে জায়গায় মানে তুমি নোন প্লেস, অথবা তুমি জানো তোমার ডেস্টিনেশন পয়েন্ট ফিক্স, পয়েন্ট এ টু পয়েন্ট বি, পয়েন্ট বি টু পয়েন্ট সি, সেটা যদি 2000 কিলোমিটার 2500 কিলোমিটারও হয় টানা, তারপরও উইদাউট এনি র্যাটেল, উইদাউট এনি মানে ভাইব্রেশন তোমাকে এই গাড়িটা কিন্তু পয়েন্ট এ থেকে পয়েন্ট বি পৌঁছে দেবে। এবং সেটা সবথেকে বড় কথা হচ্ছে মাইলেজ হাইওয়েতে কিন্তু অনেকটা বেশি। এটা খুবই ভালো জিনিস যে এটা অ্যাকচুয়ালি একটা অলরাউন্ডার,
অফ রোডে কিছুটা কম, কিন্তু অন রোডে কিন্তু 100-এর ওপর আমি দেবো এটা 105। কারণ এর যেটা ইঞ্জিনের যে পাওয়ারটা প্রডিউস করছে না, মানে ওই 182 হর্স পাওয়ার আর 450 Nm অফ টর্ক, এটা লিটারালি কিন্তু ফিল করা যায়। মানে অনেক সময় শুধু পাওয়ারটাই দিয়ে দেয় হয়তো কোম্পানি, ফিল করা যায় না, এর সত্যি পাওয়ারটা ফিল হয়। স্করপিওতে ফিল হয় কেন? স্করপিওর গাড়িটার বাল্কটাই বেশি, মানে বডির শেপটা এমন যে তুমি যদি এগোতে যাও তাড়াতাড়ি, তোমার এয়ার থ্রাস্টটা তোমাকে ফিল করিয়ে দেবে যে তোমার গাড়ির পাওয়ারটা কত। সেটার জন্য স্করপিওতে কি পাওয়ারটা ফিল বেশি হয়, কিন্তু এটা যেহেতু এতটাই এরোডাইনামিক, যে কারণের জন্য এর কিন্তু মানে তুমি বুঝতেই পারবে না কখন তোমার স্পিড 160-70 ক্রস করে যাচ্ছে। আমি যখন শিলিগুড়ি থেকে আসছি গৌহাটিতে, কিছু কিছু ক্ষেত্রে এরকমও হয়েছে না 180-82 টাচ করে গেছে, আমি বুঝতে পারিনি যে কত, মানে আমাকে পাশ থেকে সুকর্ণা দেখে বলছে কি তুই কতই চালাচ্ছিস। তো এইরকম টাইপের গাড়ি এটা। তো এটাই বলবো যে যারা যারা পয়েন্ট এ টু পয়েন্ট বি অনেক লম্বা ডিস্টেন্স ট্রাভেল করতে চাও উইদাউট এনি হ্যাসেল, মাঝখানে যদি তোমাদের কোনো অফ রোড প্যাচও পড়ে, তোমরা যদি অল হুইল ড্রাইভ নিয়ে থাকো, কোনো স্ল্যাশের জায়গা আছে, কোনো পাহাড় আছে, এটা ইজিলি উঠতে পারবে, কোনো প্রবলেমই নেই। খালি একদম যদি তোমরা কোনো গাড্ডায় খুব ডিপ স্ল্যাশে ফেলে দাও, সেক্ষেত্রে হয়তো একটু প্রবলেম করতে পারে স্টক কন্ডিশানে, যে কারণের জন্য আমি অল্টারনেট টায়ার লাগিয়ে নিয়েছি। সেটা একটা সেপারেট ভিডিও আনবো আমি কী কী এক্সারসাইজ লাগিয়েছি, বাট সেটা আমার প্রেফারেন্স। কারণ আমি যে কোনো জায়গায় যখন তখন চলে যাই, তো আমি গাড়িটাকে আমার 100% ইউটিলিটি বার করার জন্য আমি অল্টারনেট টায়ারটা লাগিয়েছি। সেটা তোমাদের ওপর, তোমরা লাগাবে কি লাগাবে না সেটা ইটস টোটালি আপ টু ইউ। আর এটা প্রেফারেন্সের ওপর, কারণ তোমরা যদি বাইরে না যাও, শুধু সিটির মধ্যে ঘোরো বা শুধু হাইওয়ে দিয়ে ঘোরাফেরা করো, তাহলে তো আমি বলবো দরকারই নেই, যে টায়ারটা স্টক আসছে ওটাই বেটার। আদারওয়াইজ যদি কেউ ট্রাভেল করতে পছন্দ করে, যেমন আমি যেখানে সেখানে আমরা চলে যাই, সেই জন্য অল্টারনেট টায়ারটা লাগি। তো এই হলো আলটিমেট বাটিং। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে স্করপিও এন কোথায় আর XUV 700টা কোথায়। দুটোর মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে, একটু জেনে বুঝে ডিসিশান নিও। আর যদি কেউ ডিসিশান নিতে কারোর যদি কিছু অসুবিধা থাকে, আমি প্রত্যক্ষ প্রমাণ দুটো গাড়ির টপ মডেল এক্সক্লুসিভভাবে ইউজ করছি, অলরেডি একটা করেছি, একটা ইউজ করছি। যথেষ্ট পরিমাণে আমি ইজি সলিউশন দিতে পারবো। যদি তোমাদের পার্সোনালি কারোর গাড়ির সম্বন্ধে কোনো কিছু জানার থাকে, যে আমি এইটা ওইটার মধ্যে কনফিউজড, কম দামি গাড়ি বেশি দামি গাড়ি, তোমরা এনি ডে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, কমেন্ট করতে পারো, প্রত্যেকটা জায়গাতে আমি সলিউশন দেবো। আমি হয়তো অফিসের কারণে বিজি থাকি, ঠিক কথা, কিন্তু আমি যখনই ফ্রি থাকবো না কেন অবশ্যই সলিউশন দেবো। আর তোমরা প্লিজ এই চ্যানেলটাকে একটুখানি সার্কুলেট করো, যাতে আর কি আমি ফুল টাইম ইউটিউবে ঢুকতে পারি। আমি সত্যি পারছি না, কারণ অবভিয়াসলি ইউটিউবে আমার এখনও চ্যানেল মনিটাইজ হয়নি, তো যে কারণের জন্য আমাকে এখনও সেই জানোই মজদুরি করেই খেতে হচ্ছে, তো ফ্যামিলিকে খাওয়াতে হচ্ছে, তো সেই ব্যাপারগুলো আছে। তো আমি চাইছি ফুল টাইম তোমাদের সাথে জয়েন করতে, ফুল টাইম ইউটিউবে ডেডিকেটেড, যাতে আমি একদিনে আছি 3-4টে করে ভিডিও আনতে পারি, যাতে তোমাদের সাথে আরও বেশি করে কানেক্টেড থাকতে পারি। তো প্লিজ এই সাপোর্টটা একটু তোমরা করো। এই ভিডিওগুলো প্লিজ তোমাদের বন্ধু, তোমাদের কলিগ, তোমাদের যেখানে আছে সবার সাথে শেয়ার করো। যাদের যা হেল্প লাগে, আই অ্যাম রেডি টু হেল্প, নো প্রবলেম। যে কোনো জায়গা থেকে যে কোনো সলিউশন চাও তোমরা, গাড়ি রিলেটেড বলো কি যে কোনো স্মার্টফোন রিলেটেড, এক্সপ্লোরিং এনিথিং, যদি কারোর কোনো ডাউট থাকে ডু কল মি, নো প্রবলেম। যদি কলে না পাও তোমরা DM করো, আমি সেখানে রিপ্লাই দেবো, কোনো অসুবিধা নেই। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এখানে লাইক, শেয়ার আর কমেন্ট। আর বারবার বলছি না, এইখানে একটা ছোট্ট বাটন আছে, দেখো আমি দিয়েই দিচ্ছি বারবার, প্লিজ ক্লিক করে দাও। এটার জন্য এমন কিচ্ছু লাগে না, ফ্রি, একদমই টোটাল ফ্রি। এই সাপোর্টটা আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। প্লিজ সাপোর্টটা করো, যাতে কি আমি একটু তাড়াতাড়ি মনিটাইজের দিকে যেতে পারি, যাতে আমি একটু বেটার, আরও বেশি বেশি করে ভিডিও তোমাদের কাছে এনে দিতে পারি। তো চলো ভিডিওটাকে এখানে শেষ করছি। টিল দেন সাইনিং অফ, দেখা হচ্ছে সামনে কোনো ভিডিওতে। বাই বাই।